আমার সুখের দায়িত্ব আজ থেকে আমারই, অন্য কারোর নয়। দীপিকা এই কথা বলার সাথে সাথে শ্বশুরমশাই বললেন, আর একবার ভাবো বৌমা। বসার ঘরের সোফায় গোল করে বসে আছে সবাই। দীপিকার শ্বশুর শাশুড়ি, বাবা মা, আর অপরাধীর মতো মুখ করে মাথা নিচু করে বসে আছে ইন্দ্রনীল। পায়ে প্লাস্টার। পাশের ঘরে সারাদিনের খাওয়া পড়ার মেয়ের সাথে মিতু খেলা করছে। শ্বশুরমশাই গলা খাকারি দিয়ে বললেন, বৌমা, মানছি ইন্দ্র একটা ভুল করে ফেলেছে, কিন্তু ও তো তার জন্য অনুতপ্ত। আমাদের সবার সামনেই তো ও তোমার কাছে ক্ষমা চেয়েছে, বলেছে আর এরকম অন্যায় হবে না। এবার থেকে ও তোমার সমস্ত সুখের খেয়াল রাখবে। আর একটিবার ওকে সুযোগ দাও। দীপিকা শ্বশুরমশাইয়ের চোখে চোখ রেখে প্রশ্ন করে, আজ যদি অনুরাধা বেঁচে থাকতো, তাহলে কি আপনার ছেলে অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসতো? আজকে ২ বছর ধরে আপনার ছেলে লুকিয়ে লুকিয়ে আমাকে প্রতারণা করে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে যা করেছে, সেটাকে কি আপনি সঠিক মনে করেন? শ্বশুরমশাই নিরুত্তর। দীপিকা বলে চলে, আমার মন যদি ভালো না থাকে, তাহলে কেউ আমার সুখের দায়িত্ব নিলেই কি আমি সুখী হব? ভেতরে ভেতরে আমি দুমড়ে মুচড়ে গেছি বাবা, কিন্তু ভেঙে পড়িনি। তাই আমি ঠিক করেছি, আমার সুখের দায়িত্ব আজ থেকে আমারই। আমার তো ভাবাটাই ভুল যে অন্য কেউ আমার সুখের দায়িত্ব নেবে। একবার বিশ্বাস করে ঠকেছি, দ্বিতীয়বার আর না। ইন্দ্রনীল বলে, মিতুর জন্য অন্তত একবার। মিতু তো আমারও মেয়ে। দীপিকা ব্যঙ্গ করে বলে ওঠে, তোমার মেয়ে? এতদিন তো খালি আমার একার মেয়ে ছিল। তোমাকে কিছু বললেই বলতে, তোমার মেয়ে, তুমি সামলাও দীপিকা, আমার অফিসের কাজ আছে। দীপিকার মা বাবা স্থানুর মতো বসে আছে। তারা কি বলবে বুঝে উঠতে পারে না। কিন্তু মেয়ে নিজেই নিজের ঘর ভেঙে বেরিয়ে গিয়ে ওই ছোট্ট একরত্তি মেয়েটাকে নিয়ে একা থাকবে, এইটা ঠিক মেনে নিতে পারছেন না। ওইটুকু মেয়েকে নিয়ে একা একা থাকা, তুই কি পারবি মা? বাবা, আমি স্বাবলম্বী, আমি একটা চাকরি করি, তাহলে কেন পারবো না? কিন্তু অনেক সুখী হওয়ার নাটক আমি করতে পারবো না, আর ইন্দ্রনীলকেও ক্ষমা করতে পারবো না। ইন্দ্রনীল আর দীপিকার ৫ বছরের বিবাহিত জীবন। বিয়ের ৩ বছর পর মিতুর জন্ম হয়। বাপের বাড়ির রীতি অনুযায়ী প্রথম বাচ্চা বাপের বাড়িতে হবে। এই কারণে ৭ মাসের স্বাদ খেয়ে দীপিকা বাপের বাড়ি চলে গিয়েছিল। দীপিকা একটা স্কুলে চাকরি করে। দীপিকার স্কুলটাও তার বাপের বাড়ির কাছে, তাই বাপের বাড়ি থেকে স্কুল করতে বিশেষ অসুবিধে হয়নি। মেয়ে হওয়ার পর আরও কয়েক মাস থেকে একেবারে মেয়ের মুখে ভাতের আগে আগে শ্বশুরবাড়িতে ফিরেছিল। এই দীর্ঘ কয়েক মাসে ইন্দ্রনীল ফোনেই দীপিকার সব খোঁজখবর নিয়েছে। দীপিকার বাপের বাড়ি খুব কমই গেছে, কিন্তু মেয়েকে নিয়ে ফিরে আসার পর দীপিকার মনে হলো ইন্দ্রনীল যেন একটু বদলে গেছে। ঘরের থেকে অফিসেই বেশি সময় থাকে। কিছু বললেই বলে অফিসের কাজের চাপ বেশি। শনিবারগুলো তো বেশিরভাগ অফিসের কাজে বাইরে থাকে। একেবারে সোমবার অফিস করে ফেরে। শাশুড়ি মতো ইন্দ্রনীলকে মাঝে মাঝে বলেন, সবে তো একটা মেয়ে হয়েছে, তাতেই বাপু তুই যেন বড্ড বেশি চাপ নিচ্ছিস। দীপিকা নিজের স্কুল আর মেয়েকে সামলে সত্যি ইন্দ্রনীলের ব্যাপারটা অত তলিয়ে ভাবতে পারে না। ইন্দ্রনীল ভোরবেলা খেয়ে বেরিয়ে যায়। তখন দীপিকা স্কুল যাওয়ার জন্য রেডি হয়। তার আগে বাচ্চা সবকিছু গুছিয়ে রাখে। আর রাতে যখন ইন্দ্রনীল বাড়ি ফেরে, তখন দীপিকা মিতুকে ঘুম পাড়াবার তোড়জোড় করে। রাতে মিতু দুজনের মাঝখানে শোয়। দীপিকা আর ইন্দ্রনীল দুজনের মাঝখানকার সেই মধুর দাম্পত্যটা যেন কোথায় হারিয়ে গেছে। মিতু হওয়ার আগে প্রতি শনিবার রবিবার ইন্দ্র আর দীপিকা ঘুরতে বেরোতই। দীপিকা ভীষণ ফুচকা খেতে ভালোবাসে। ইন্দ্র বেছে বেছে ভালো ভালো ফুচকাওয়ালার দোকান বের করে দীপিকাকে নিয়ে যেত। আর আজকাল শনিবার ভোরে ইন্দ্র বেরিয়ে যায়, ফিরে সোমবার রাতে। ফোনে একবার দুবার হয়তো কথা হয়। কোথাও যাওয়ার কথা বললেই ইন্দ্র বলে, তুমি চলে যাও, আমার অফিসের খুব চাপ। ১৫ দিন আগেও এক শনিবার ইন্দ্রনীল ভোরবেলা বলল, অফিসের কাজে তাকে পাঁশকুড়ায় তাদের কারখানা ইন্সপেকশনে যেতে হবে। একেবারে সোমবার রাতে ফিরবে। তারপর নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গিয়ে পৌঁছানোর সংবাদ দিয়েছিল। মেয়ে কি করছে টুকটাক দু একটা কথা। রবিবারও তাই। সোমবার সকালে দীপিকা স্কুলে যাবার তাড়া। তার মাঝে ওই এক টুকরো কথা, বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। সোমবার স্কুল থেকে ফিরে মেয়েকে নিয়ে ব্যস্ত দীপিকা। সেই সাথে রান্নাঘরে টুকটাক শাশুড়িকে সাহায্য করছিল। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে দীপিকার। নাম ইন্দ্রনীলের। তাড়াতাড়ি ফোনটা ধরে জিজ্ঞেস করে, কখন ফিরবে? মিতু। এই পর্যন্ত বলতেই অন্য একটা প্রান্ত থেকে অন্য একটা গলা বলে, এটা যার ফোন, মানে মিস্টার ইন্দ্রনীল আর তার মিসেসের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটেছে মেছিদার দীঘা হাইওয়েতে। হোয়াট? দেখুন, আপনি কে আমরা জানি না।
ওনাদেরকে মিশিদা নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে। হাই স্পিডে গাড়ি চালিয়ে আসার সময় রাস্তার বাম্পারে ধাক্কা মেরে ওদের গাড়িটা নয়নজুলিতে উল্টে যায়। তারপর স্থানীয় লোকেরা আমাদের নার্সিংহোমে ওনাদের অ্যাডমিট করে দিয়েছে। ওনার ফোন থেকেই আপনাদের ফোন করছি। ভদ্রলোকের হাত পা ভেঙে গেছে, কপালে চোট আছে, কিন্তু ওনার মিসেসের অবস্থা খুব খারাপ। আপনারা পারলে চলে আসুন আজ রাতেই। দীপিকা কি বলবে বুঝতেই পারে না, শুধু বলে ওনার স্ত্রী। তারপরে ওনারা বলে ভদ্রলোকের ওয়ালেটে আই কার্ড ছিল, সেখান থেকেই আমরা ওনার নাম জেনেছি। আর ওনার ওয়ালেটে দাসপুর হোটেলের একটা রিসিট, যাতে মিস্টার ইন্দ্রনীল আর ওনার মিসেস অনুরাধা শনি রবি 2 দিন থাকবে বলে বুক করেছিল। দীপিকা কি বলবে বুঝতে পারে না, শুধু বলে আসছি আমরা। মিতুকে কাজে দিদি আর শাশুড়ির কাছে রেখে সেই রাতেই শ্বশুরমশাইকে নিয়ে মেছেদার উদ্দেশ্যে রওনা দেয় দীপিকা। নির্দিষ্ট নার্সিংহোমে পৌঁছে রিসেপশনে জিজ্ঞেস করে ইন্দ্রনীলের রুমে পৌঁছে দেখে ইন্দ্রনীলের তখন জ্ঞান ফিরছে। মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে অনেক কাটাকুটি, পা ফুলে ঢোল। নার্স বলল ওনার মিসেস অনুরাধা পাশের কেবিনে আছেন। এই কথা শুনে শ্বশুরমশাই অবাক হয়ে নার্সের মুখের দিকে তাকালো। দীপিকা গুটি গুটি পাশের কেবিনে গেল। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এক মহিলা, মাথায় সিঁদুর, আজকালকার অনেক বাঙালি মেয়ের মতো গলায় মঙ্গলসূত্র, হাতে শাখা। ডাক্তার বললেন এমনিতেই 3 মাসের মতো প্রেগনেন্ট ছিলেন, বাচ্চা তো নষ্ট হয়েইছে, সঙ্গে তলপেটে প্রচণ্ড আঘাত, অসম্ভব রক্তপাত, মাথার পেছনে চোট, ব্রেন হ্যামারেজ হয়ে গেছে, বাচ্চার আশা একেবারেই নেই। দীপিকা পায়ে পায়ে আবার ইন্দ্রনীলের কেবিনে ফিরে এলো। ইন্দ্রনীলের তখন জ্ঞান ফিরে এসেছে। সামনে দীপিকা আর তার বাবাকে দেখে হতবাক। এমন সময় সিস্টার এসে বলল আপনার স্ত্রী আর বাচ্চাকে আমরা বাঁচাতে পারলাম না মিস্টার ইন্দ্রনীল। ইন্দ্রনীল দুহাত দিয়ে মুখ ঢাকল। দীপিকা মুখের ভাষা হারিয়ে ফেলেছে। ডক্টর এসে বললেন আমরা ওনাকে ওষুধ দিয়ে দিয়েছি, কালকের মধ্যে ফোলা কমে গেলে কালকেই পায়ের অপারেশন করে দেব। প্লাস্টার বাঁধা অবস্থায় আপনারা ওকে কলকাতায় শিফট করে নিতে পারবেন, কোনো অসুবিধে হবে না। শ্বশুরমশাই রিসেপশনে গেলেন টাকা পয়সা জমা করতে। দীপিকা শুধু একটাই প্রশ্ন করল ইন্দ্রনীল কেন, আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতার মানে কি? পরের দিন ইন্দ্রনীল একটু সুস্থ হয়ে দীপিকাকে সব খুলে বলে তুমি যখন প্রেগনেন্ট অবস্থায় বাপের বাড়ি চলে গেলে ওই সময় আমার খুব একা একা লাগতো। ঠিক ওই সময় আমাদের অফিসে বদলি হয়ে এলো অনুরাধা, আমার সঙ্গে খুব ভাব হয়ে গেল। তারপর আস্তে আস্তে কখন যে আমি ওর সঙ্গে অন্তরঙ্গ হয়ে গেছি বুঝতেই পারিনি। একদিন ও আমার বুকে শুয়ে বলল আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমি যেন ওকে আমার দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিই। অনুরাধা কিন্তু কখনো তোমাদেরকে কেড়ে নিতে চাইনি দীপিকা। সপ্তাহে শুধু শনি আর রবিবারটা আমি আর ও একটু একসঙ্গে থাকতাম। এই সপ্তাহেও ভীষণ জেদ ধরল তাজপুরে বেড়াতে আসার, তাই নিয়ে এসেছিলাম। দীপিকা শুধু বলে আজ 2 বছর ধরে শনি রবিবার তাহলে তোমার অফিসের কোনো কাজ থাকতো না, তুমি অনুরাধাকে মানে তোমার দ্বিতীয় স্ত্রীকে সঙ্গ দিতে। আমার প্রয়োজন তোমার জীবনে ফুরিয়েছে, আগেই বলে দিতে। ইন্দ্রনীল বলে না না। দীপিকা কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। নার্সিংহোমের বাইরে জানালাটায় এসে বসে, চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে আসছে। পরের দিন ইন্দ্রনীলের অপারেশন হলো। তারও 5 দিন পরে ইন্দ্রনীলকে নিয়ে তারা বাড়ি ফিরল। তার আগেই শ্বশুরমশাই আসে দাঁড়িয়ে থেকে অনুরাধা শেষকৃত্য সম্পন্ন করেছে। ছেলের এইরকম কীর্তির কথা শুনে শ্বশুর শাশুড়ি দুজনেরই কথা বন্ধ হয়ে গেছে। ইন্দ্রনীল বারবার তার বাবা মা দীপিকার কাছে ক্ষমা চেয়ে চলেছে। জীবনের প্রথম ভুল করেছি, এবারের মতো ক্ষমা করো। দীপিকা তারপর 10 দিন একটা কথাও বলেনি। নিজের মতো স্কুল বাচ্চাকে দেখাশুনো করে গেছে। দীপিকার বাবা মা এসেও ইন্দ্রনীলকে দেখে গেছে। 10 দিনের মাথায় দীপিকা সবাইকে তার শ্বশুরবাড়িতে ডেকেছে। সবার সামনে সব বলে দিয়েছে তার পক্ষে ইন্দ্রনীলের সঙ্গে আর থাকা সম্ভব নয়। মেয়েকে নিয়ে আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই 10 দিনের মধ্যে সে মেয়ে আর তার থাকা জায়গা খুঁজে নিয়েছে। দীপিকা যথেষ্ট স্বাবলম্বী, তাই তাকে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে হচ্ছে না। সে নিজেই দ্বার আর মৃত সুখের দায়িত্ব নিতে পারবে। দীপিকার কথার পরিপ্রেক্ষিতেই শ্বশুরমশাই বারবার ইন্দ্রনীলকে একটা সুযোগ দেওয়ার কথা বলছে, কিন্তু দীপিকা নারাজ। তার মুখে একটাই কথা অনুরাধা বেঁচে থাকলে ইন্দ্রনীল কি করত। সে তো অনুরাধার সন্তানেরও বাবা হতে চলেছিল।
তবু ইন্দ্রনীল আর শ্বশুরমশাই বারবার দীপিকাকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বলে। হঠাৎ শাশুড়িমা বলে ওঠেন, মেয়েরা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে তখন একটা বিশ্বাস আর ভরসা নিয়ে আসে যে তার স্বামী তাকে সুখে রাখার ভালো রাখার দায়িত্বটা নেবে। কিন্তু সেই বিশ্বাস যখন ভেঙে গেছে তখন মেয়েটাকে এখানে জোর করে ধরে রাখলে ও অসুখী হবে, ইন্দ্রনীলকে দেখবে আর প্রতিনিয়ত নিজেকে অপমানিত বোধ করবে। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের এই অপমান আমি নিতে পারছি না। দীপিকা যা সিদ্ধান্ত নিয়েছে আমি তাতে ওর সঙ্গে সহমত। শাশুড়িমার কথা শুনে ঘরে নিস্তব্ধতা নেমে আসে। একটা পিন পড়লেও ঘরের এই নিস্তব্ধতা খান খান হয়ে যেত। দীপিকা আগে থেকেই মেয়েরা তার জামাকাপড় গুছিয়ে নিয়েছিল। এইবার মেয়ের হাত ধরে বেরিয়ে এসে বলল, ঘৃণ্য অপমানিত জীবনকে বয়ে নিয়ে চলার চেয়ে একটা সম্মানিত জীবনযাপন করা অনেক সুখের।